সময় এবং পরিস্থিতি মানুষকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়, যেমনটা আমিও ধীরে ধীরে শিখে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি একদম সকালে নাস্তা খাওয়ার পর থেকে। তো গতকালকে কিন্তু আমি এখানে এই তো এই রান্নাটা আরকি ধুয়ে দিয়েছিলাম। রান্না না, আসলে টি টেবিলের উপরে যে কভারটা এটা ধুয়ে দিয়েছিলাম। আর দেখেন কি সুন্দর একটা ফুল ফুটেছে। তো এটা কিন্তু স্পাইডার প্লান্ট, এটা ঘরেই রাখি। তো গতকালকে ধোয়ার পর আর ওইভাবে বিছানো হয় নাই। তো ভাবলাম যে এটা বিছিয়ে দেই। আর ফ্রিজের অবস্থাটা কি দেখতেই পাচ্ছেন। তো ফ্রিজের মধ্যে যা যা আছে এখন আমি সবকিছু এক এক করে নামিয়ে নিব। তো আমি কিন্তু ফ্রিজের লাইনটা অফ করে নিয়েছি। এখন এক এক করে সবকিছু নামিয়ে আমি ফ্রিজের প্রত্যেকটা পেপার আমি পরিষ্কার করে আবার নতুন করে সবকিছু কিন্তু আগের মতো আবার রেখে দিব। অনেকদিন আগে একজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমি ফ্রিজের মধ্যে কিসের পেপার এগুলো দিয়েছি। তো এগুলো আসলে ওয়াল ক্লথ ছিল আপু। তো আমি ধরতে গেলে তখন ব্লগিং করতাম না। তো তখন দেখা যায় আমি ফ্রিজটা কেনার পর তো হঠাৎ করে আমার মাথার মধ্যে আসে যে আমি যেহেতু ফ্রিজে অনেক সময় রান্নার পর একদম পাতিলা সহকারে ফ্রিজের মধ্যে রেখে দেই। তো ওটাকে দেখা যায় টানা হেঁচড়া করতে করতে অনেক সময় মাঝখানের যে উপরের আলগা রংটা দেয়া থাকে, তো এগুলো থেকে কিন্তু অনেক সময় এগুলো আস্তে আস্তে ঘষার কারণে ওটা কিন্তু উঠে যায়। ফ্রিজের বয়সও বাড়ে, তারপর আস্তে আস্তে ওগুলো কিন্তু টেম্পারেচার একেবারে কমে আসে। তখন কিন্তু দেখা যায় এগুলোর মধ্যে ওইভাবে কোনো কিছু বিছিয়ে না রাখলে, তারপর কিছু ব্যবহার করলে তখন কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে না। তো ওই চিন্তাধারা থেকেই কিন্তু আমি খুব সুন্দর করে আমি অনেকটা পেপার আরকি, ওয়াল ক্লথগুলো আরকি আমি কিনে নিয়েছিলাম। কেনার পর এরপর আমি এগুলোর মাপ অনুযায়ী আমি কেটে প্রতিটা তাকে আরকি দিয়ে দিয়েছি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদিও আসলে কমেন্টটা অনেকদিন আগে আপু করেছিল। জানি না আজকে সে আপুটা আমার ভিডিওটা দেখবেন কিনা। তো এদিক থেকে আমি শুধু নরমালের মধ্যে যা যা রাখা হয়েছিল সেগুলোই পরিষ্কার করলাম। আর দরজার পাশে যা যা রাখা আছে এগুলো আর পরিষ্কার করার তেমন একটা দরকার হবে না। কিছুদিন পরপরই দেখা যায় আমি আলাদা আলাদা করে ডিপ আবার নরমাল আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে ক্লিন করে ফেলি। এতে করে দেখা যায় যে অনেকদিন পর্যন্ত কিন্তু ফ্রিজটা আর ওইভাবে ডিপ ক্লিন করতে হয় না। আর যদি একটানা এভাবে ব্যবহার করতেই থাকি তাহলে দেখা যায় ১৫ দিন ২০ দিন পরপরই কিন্তু ফ্রিজটা আমাকে ডিপ ক্লিন করতেই হবে। তো আমি কিন্তু ফ্রিজের লাইনটা অফ করে নিয়েছি। তো এই যে খুব সুন্দর করে নরমালের যে পাশটা আছে এটা আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। দেখা যায় এভাবে যদি ফ্রিজ পরিষ্কার করে রাখা যায় তাহলে ৩ মাস ৪ মাস পরপর ফ্রিজ পরিষ্কার করলেও তেমন একটা সমস্যা হবে না। আর আমি যেহেতু বাটিতে করে মাছগুলো রাখি, তো ওই কারণে কিন্তু ডিপটাও তেমন আমার একটা নোংরা হয় না। ডিপটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আগের মতো করে আবার গুছিয়ে সবকিছু রেখে দিলাম। এরপর বিকেলবেলা, তো আজকে বিকেলবেলা আমার লাইফে আমি ফার্স্ট এই আরকি পুলি পিঠা বানাবো। তো অফ ক্যামেরাতে আমি চালের গুঁড়িটা খুব সুন্দর করে কাই করে নিয়েছি। কাই করে ভালো করে মথে নিয়েছি। আর নারকেল আর গুড় দিয়ে আরকি পিঠার মধ্যে যে পুরটা দিব সেটাও রেডি করে নিয়েছি। তো আমার কিন্তু সত্যি কথা বলতে আমি আমার বিয়ের পর আজও পর্যন্ত আমি কোনো পিঠা পুলি এগুলো বানাই নাই। যখন মেয়েরা ছোট ছিল তখন দেখা যায় বেশিরভাগ আমার নানু কিন্তু এই পিঠাগুলো দেখা যায়, নানুরও তখন হয়তোবা আরও বয়স কম ছিল। নানু দেশে থেকে বানিয়ে নিয়ে এসে আমাদেরকে খাওয়াতো, অথবা আমাদের এখানে আসলে দেখা যায় আমাদের এখানে থেকে নানু কিন্তু নিজের হাতে বানিয়ে তারপরে খাইয়ে যেত। তো দেখা যায় এখন তো আস্তে
আস্তে তার বয়স হয়ে গিয়েছে। এখন আর সে আগের মতো সে আর কোনো কিছুই করতে পারে না। তো হঠাৎ করে জবা অনেকদিন যাবৎ বারবার বলতেছিল যে, "মা পিঠা বানিয়ে দাও।" আর জবা কিন্তু এই যে পুলি পিঠাটা এটার সাথে একটা কিন্তু সেমাই করা হয় আরকি হাতে ডলে। তো হাতে ডলে সেমাই বানাতে গেলে সেখানে কিন্তু ২-৩ জন মানুষের দরকার পড়ে। একটা হচ্ছে ছড়ি বানানো, আরেকটা হচ্ছে সেমাই কাটা। তো যেহেতু আমি একেবারে একা বানাচ্ছিলাম আর দেখা যায় মেয়েরাও ধৈর্য সহকারে ওইভাবে কিন্তু আমাকে হেল্প করবে না। তো এই কারণে কিন্তু আমি আর ওই সেমাইটা বানানোর ঝামেলার মধ্যে গেলাম না। তো আমি মেয়েদেরকে আগেই বলছি যে, "আমি শুধু পুলি পিঠাটা বানিয়ে তোমাদেরকে দুধে ভিজিয়ে দিব।" তো দেখা যায় সেমাই বানাতে গেলে ওটাতে একটু ঝামেলা বেশি হবে আর আমি একা পারবো না। আমি কিন্তু খুব ভয়ে ছিলাম যে পিঠা তো বানাচ্ছি আবার ফেটে যায় কিনা বা ফাটবে কিনা। তো যাই হোক এর পরবর্তীতে খুব সহজে একটা জিনিস আছে। আ তো আমি কিন্তু YouTube এ কয়েকটা পিঠার রেসিপি আরকি দেখেছি যে পিঠাটা কিভাবে আটাটা কাই করতে হয়, কিভাবে পিঠাটা বানাতে হয়। তো দেখেন বয়স কিন্তু কম হয় নাই। এখনো যে সব কাজে পারদর্শী হয়ে উঠতে পেরেছি তা কিন্তু না। তো যাই হোক এরপর YouTube এর সাহায্য নিয়ে আমি সেখান থেকে কিভাবে পিঠা বানাতে হয় আমি দেখে এরপর কিন্তু এই যে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমার নানুকে দেখেছি ছোটবেলায় এই পিঠা বানালে সে হাত দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে একটা ডিজাইন দিত। তো আমার কাছে ওটা মনে হচ্ছিল যে যদি ওই ডিজাইনটা আমি না দিতে পারি বা খুলে যায়, এ কারণে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্য নিয়েছি। আর এভাবে কিন্তু একটা ডিজাইন আরকি করে নিয়েছি। তো যাই হোক মেয়েরা তো বারবার পিছন থেকে রুমে আরকি রান্নাঘরে চলে আসতেছিল যে, "কত সময় লাগবে, কতক্ষণ লাগবে পিঠাটা বানানোর পর আজকেই খাওয়া যাবে কিনা?" তো আমি মেয়েকে বলতেছিলাম যে, "খাওয়া তো যাবে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন খেতে বেশি ভালো লাগবে। আর এখন কিন্তু মোটামুটি শীত একটু হলেও আরকি শীতের আভাসটা পাওয়া যাচ্ছে বা শীতের একটা আমেজ আছে বলা যায়।" তো চিন্তা করলাম যাই হোক আমি যতটুকু পারি মা হিসেবে আসলে বাচ্চারা যদি খাওয়ার বায়না করে তখন দেখবেন মার মন কিন্তু কোনোভাবেই আর বাধা মানে না। তো আমি যেমন যতটুকুই যা পারি আমি আমার মতো করে চেষ্টা করে আমি আমার বাচ্চাদেরকে এই তো পিঠাগুলো বানিয়ে তারপরে আরকি রেডি করে দিচ্ছি। তা আমি যাই যতটুকু করি না কেন আলহামদুলিল্লাহ আমার মেয়েরা কিন্তু ভালোই বলে বা খেয়েও ওরা মজা পায়। তো আমি কিন্তু একটা ভেজা রুমাল দিয়ে এভাবে পিঠাগুলো ঢেকে রেখেছিলাম। না হলে কিন্তু পিঠাগুলো শুকিয়ে একবারে প্রত্যেকটা পিঠে এরকম আরকি ফেটে যেত। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে দুধটাও খুব ভালো করে জাল করে নিয়েছি গুড় দিয়ে আরকি। তা আমি সামান্য পরিমাণে গুড় ছিল, ওই গুড়ে কিন্তু আরকি কালারটা আসতো না। পরে আমি কি করেছি, চিনি দিয়ে আগে ক্যারামেল তৈরি করেছি, এরপর কিন্তু দুধ দিয়ে জাল করেছি। আর বেশিরভাগ আমি চিনিটাই দিয়েছি। ধরতে গেলে গুড় একদম ছিল না বললেই চলে। সামান্য পরিমাণে কিছু গুড় ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর এটার উপরে না আমি নারকেল কোরানো আরকি ছিটিয়ে দিব। তাহলে কিন্তু পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখানে প্রায় ১.৫ কেজি আমি দুধ নিয়েছি। দুধটাকে আগে খুব ভালো করে জাল করে নিয়েছিলাম। জাল করে আমি মোটামুটি ঠান্ডা হতে দিয়ে এরপর কিন্তু আমি পিঠাগুলো রেডি করেছি। পিঠা বানিয়ে দুধ জাল করতে গেলে যদি পিঠাগুলো ফেটে যায় ওই ভয়ে আগেই দুধটাকে আমি জাল করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি এত ভয়ে ছিলাম যে আল্লাহ পিঠাগুলো যেন নষ্ট না হয়ে যায়। জীবনের ১ম পিঠা বানালাম আমি। তো যাই হোক খুব যত্ন সহকারে আর ভালোবাসা দিয়ে যেহেতু পিঠাগুলো বানিয়েছি, প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন পিঠাগুলো আমি টেবিলে নিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর যে পিঠাগুলো আরকি ফেটে গিয়েছিল, সেই পিঠাগুলো আমি এই আম স্টিমারে আরকি দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে দিয়ে দিলে দেখা যায় কি পিঠাগুলো ভাপে খুব সুন্দর হয়ে যাবে। জবা আরকি বলতেছিল যে, "মা পিঠাগুলো তেলে ভেজে দাও।" তো আমি বললাম যে, "না, তেলে ভাজার চাইতে এমনিতেই আমি একটু ভাপে সিদ্ধ করে দেই। এটা খেতেও কিন্তু ভালো লাগবে।"
তো যাই হোক, আমার মিনি রাইস কুকারটা সত্যি অনেক কাজে দিয়েছে। তবে আমি একটা বোকামি করে ফেলেছিলাম। এই ছোট্টটার মধ্যে ২ বারে না দিয়ে আমি যদি রাইস কুকারে বড় আম যে স্টিমারটা আছে ওটার মধ্যে দিলে হয়তোবা সবগুলো একসাথে হয়ে যেত। তো আসলে আমি বুঝতে পারি নাই। আবারও রাইস কুকারে অলরেডি ভাতও রান্না করা হয়ে গিয়েছে। এই কারণে আরকি ওটা আবার চিন্তা করলাম যে থাক, আবার একটা হাঁড়ি নামাবো, আবার ওটাতে ব্যবহার করব। তো একটু আরকি সময়টা বেশি লেগেছে এই আরকি। আরেকদিন একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমি যেটাই এই মিনি রাইস কুকারে করি না কেন সেটাই যেন আপুদের সাথে একটু শেয়ার করি। তো ঠিক আছে আপু, আমি এখন থেকে যখন যেটাই করি না কেন অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, আসলে এটা ছোটোখাটো জিনিস হলেও এই জিনিসটা কিন্তু অনেক কাজের। তো এদিক থেকে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। আর আমার প্রতিটা আপু এবং আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে ভিডিও শুরুতে একটা কথা বললাম না, সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তো সত্যি এই জিনিসটা কিন্তু একেবারে বাস্তব একটা কথা, এই কথাটা। কারণ আমি যে মানুষটা হয়তোবা আমার নানু যদি এখনও সে আগের মতো বয়সটা থাকতো, সে যদি বানিয়ে খাওয়াতো, হয়তোবা আমি বিথি কখনো এটা বানানোর ট্রাইও করতাম না বা শেখারও চেষ্টা করতাম না। তবে সময়ের সাথে এখন মেয়েদের যেহেতু খেতে ইচ্ছে করেছে, কি আর করা, মা হয়ে তো আর ওইভাবে চুপ করে বসে থাকতে পারি না। তো যেমনটাই পেরেছি আলহামদুলিল্লাহ, আবার খেতেও ভালো হয়েছিল। তো বাচ্চাদেরকে যে বানিয়ে দিতে পেরেছি তার জন্য শুকুর আলহামদুলিল্লাহ বলি হাজারবার। আসলে নতুন কোনো কিছু ট্রাই করার পর সেটা যদি আমার মনের মতো হয় তাহলে কিন্তু আমার মধ্যে খুব খুশি কাজ করে। তো জবা, জুই ওরা সবাই খেয়ে কিন্তু সত্যি খুব প্রশংসা করেছে। তা আমি এখন আর কোনো কিছুতে ভয় পাই না। আমি নিজের মধ্যে নিজের অনেক কনফিডেন্স আছে যে না, আমি এটা করলে এটা আমার পারফেক্ট হবে। তো একবার না পারলে দেখো শতবার, একটা কথায় আছে না? তো আমারও হয়েছে সেই দশা। আমি যে জিনিসটা দেখব যে না আমি এটা পারতেছি না, তখন ওটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করব, অনেকবার ট্রাই করব। অবশেষে যদি সাকসেস হই তখন কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যাই। তো এখন কিন্তু একদম এটা হচ্ছে তার পরের দিন। তো তারপরের দিন সকালবেলা আর ক্যামেরাটা অন করি নাই। তো ঘরের কাজকর্ম সব কিছু গুছিয়ে এরপর কিন্তু আমি গোসল করে নিয়েছি। আর এখন এই তো ভাইয়ের দেয়া ভালোবাসা, তো এগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। আমার ভাই যখন এবার বাহির থেকে আসে তখন কিন্তু ও আমাকে অনেক কিছু দিয়েছে। এই কম্বলটা কিন্তু জুঁইকে দিয়েছিল, এই জামাইয়ের নামাজটাও আমাকে দিয়েছিল, সেই সাথে তসবি দিয়েছে ২ টা। আর জবার আব্বুকে একটা ঘড়ি দিয়েছিল, সেই সাথে পারফিউম দিয়েছিল ২ টা। আর ভাগ্নিদের জন্য তো যত রকমের প্রসাধনী দেখা যায়, তেল, শ্যাম্পু, সাবান থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে যা আছে সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই দিয়েছে। এই কম্বলটা এত সফট, তো আমার ভাই এবার বলছিল যে এই কম্বলটা আমি জুঁইকে দিলাম। তো চিন্তা করলাম যাই হোক, মোটামুটি এখন যেহেতু শীত অনেকটা পড়েই গেল, তো ভাইয়ের দেওয়া নতুন কম্বলটা এবার নামিয়ে ফেলি। আমার কিন্তু আরেকটা কম্বলও আছে। ওই কম্বলটা অনেকদিন আগে আমি গিফট পেয়েছিলাম। তো সেটাও কিন্তু ভাইয়ের কাছ থেকেই। তো ওইটা না আর ব্যবহার করা হয় না। ওইটা ওইভাবে রেখে দিয়েছি। ওটা অনেক ভারী আর ডাবল পাটের কম্বল। তো এটা সিঙ্গেল থাকলেও এই কম্বলটাও মোটামুটি অনেকটা সফট। আর মনে হচ্ছে যে এটা গায়ে দেওয়ার পর মেয়েরা বুঝবেই না যে কম্বল গায়ে দিয়েছে কিনা। তো কম্বলটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আর ওই যে কম্বলটা দেখতে পাচ্ছেন, ওটা আমার বিয়ের পর আমার ছোট মামা যখন বাহিরে থাকতো, আমার ছোট মামা আরকি ওই কম্বলটা আমাকে দিয়েছিল। জবার কিন্তু এখন কলেজ বন্ধ, তারপরেও ওর কিছু কাজ ছিল, এই কারণে কলেজে গিয়েছিল। গতকালকের ভিডিওতে আমি মেয়ের কলেজ না বলে স্কুল বলে ফেলেছিলাম। বেশিরভাগ না, আমি ফাঁকা ঘরও আমার মেয়ের কলেজের কথা আমি বলতেই পারি না, শুধু স্কুল করি। আমার মেয়ে যে কলেজে পড়ে এটা আমি একেবারেই ভুলে যাই। তো আচ্ছা, জায়নামাজটা কেমন হয়েছে আমার আপুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
তো আমার মামার যে কম্বলটা এটা কিন্তু প্রতি বছরই প্রতি শীতে গায়ে দেওয়া হয়। তো ওই কম্বলটা আর কি আমি আমাদের রুমে নিয়ে যাব। আর এই যে কম্বলটা এটা ২ মেয়ের জন্য এই রুমেই রেখে দিব। যেহেতু ওরা ২ বোন এই রুমেই ঘুমায়, তো ২ বোন একসাথে বড় কম্বলটা নামিয়ে দিলাম। গায়ে দিতে পারবে আর কি একসাথে। তো সিঙ্গেল কম্বলও ছিল। তো ওগুলো একেবারে পাতলা, পাতলা। তা চিন্তা করলাম যদি শীত সামনে একটু বেশি পড়ে তাহলে দেখা যাবে যে বারবার কম্বল নামানো এগুলো একটু ঝামেলা। তো যেটা নামিয়েছি আর যেই শীত পড়েছে এটা দিয়ে কিন্তু কাভার হয়ে যাবে। তো আমি এখন জায়নামাজটা আলমিরাতে তুলে রাখলাম। আমার ভাই যা দিয়েছিল ভিডিওগুলো আমি করেছিলাম, তবে দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা আসলে আমার ডিলিট হয়ে যায়। আমার কিন্তু খুব খারাপ লেগেছিল তখন যে এত কষ্ট করে ভাইয়ের দেয়া ভালোবাসাগুলো আমাকে দিল। তবে আমি সেই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তবে প্রসাধনীগুলো কিন্তু আমি এই যে কিছুদিন আগেও কিন্তু আমি অলরেডি ভেসলিন তারপরে ক্রিম এগুলো নামিয়ে নিয়েছি। তেল ব্যবহার করছি, তার সাথে জবার আব্বু ঘড়িটাও কিন্তু ব্যবহার করছে। পারফিউম তো কন্টিনিউ ইউজ করেই যাচ্ছে। তো আসলে ভাই বোনের ভালোবাসাগুলো এমনই হয়। সত্যি কথা বলতে আমি আমার ভাই বোনদেরকে তেমন কোনো কিছুই দিতে পারি না। ওরা সবসময় আমাকে দিয়ে থাকে। আমি বড় হয়ে শুধু নিয়েই থাকি। এটা কেমন কথা বলেন তো? তো আমারও ইচ্ছে আছে আমার তরফ থেকে ওদেরকেও মাঝে কিছু দেবার। তো আজকে অফ ক্যামেরাতে দুপুরে রান্না করব। আজকে ডিম আর আলু রান্না করব। আর এদিক থেকে ভাতটা আমি রান্না করে নিয়েছি। সকাল থেকে একটানা কাজ করেছি। এরপর গোসল করে ঘর-দুয়ার ফিটফাট করে এরপর কিন্তু রান্না করতে আসছি। তো আজকে অফ ক্যামেরাতে রান্না করলাম ডিম আর আলু, তার সাথে ভাত। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভিডিওর মাঝে কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। প্লিজ আপুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমিও আমার প্রতিটা আপুর জন্য অনেক দোয়া রাখছি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।